চলমান রাজনৈতিক পরিস্থিতির একটা নতুন ট্রেন্ড, এটা আপনারা লক্ষ্য করছেন এবং সেটা আমাদের উপরে এবং ত্রিপুরাজ্যের বিরোধী রাজনৈতিক দলগুলোর উপরে শাসক দল কিভাবে তার প্রয়োগ শুরু করেছি এই কয়েকটা ঘটনা এখানে বলতে চাইছি। আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি এখন প্রায় নিয়ম করেই প্রতিদিনই বলছেন সুশাসন, তারপরে এই সুশাসন বলতে গিয়ে বলছেন নিগু মাফিয়া অর্থাৎ সমাজ বিরোধী, তাদের সাথে নোট মানে কম্প্রোমাইজ, জিরো টলারেন্স। এর আগেও বলেছেন ত্রিপুরাজ্য থেকে রাজনৈতিক সন্ত্রাস তিনি নির্মূল করবেন। অর্থাৎ এই রাজ্যে যে রাজনৈতিক সন্ত্রাস চলছে বিজেপি ক্ষমতাসীন হওয়ার পর, এটাকে অস্বীকার করার সুযোগ নেই, তিনি এটা স্বীকার করে কথাগুলি বলছেন। কিন্তু আখেরে এটা বন্ধ হওয়ার কোনো ধরনের যে নমুনা আমরা দেখছি না। হ্যাঁ, রাজনৈতিক কারণে এই সরকারের তাদের যে প্রতিশ্রুতির খিলাফ, অকর্মণ্যতা, এটা বিজেপির ক্ষেত্রেতেও এবং ত্রিপুরা মথার ক্ষেত্রেতেও। তার সাথে হলো যে প্রশাসনের সর্বস্তরে দুর্নীতি, স্বজন পোষণ, বলা যেতে পারে এটা মাফিয়ারাই কন্ট্রোল করছে প্রায় সব দপ্তর। এবং এই কন্ট্রোল করার পেছনে এই সুযোগটা পাচ্ছে প্রশাসনের যারা উপরতলায় আছেন, এটা তাদের লোকরাই। এবং আপনাদের পত্রপত্রিকাতেও এগুলি প্রায়শই আপনারা লিখতে বাধ্য হচ্ছেন বা লিখছেন, সত্য ঘটনা, কমিশন রাজ। তো এই জাতীয় অরাজকতা, অনিয়ম, এগুলি যদি বহাল রাখতে হয়, সেখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী যে সংস্থা, তাকেও হাত করতে হয়। এই রাজ্যে শুরু থেকেই বিজেপি সরকার আসার পর উপরতলার কিছু এরকম অফিসার যাদের মেরুদণ্ডহীনতার জন্য এবং শাসক দল নেতৃত্বের সাথে যোগ সাজসের জন্য গোটা পুলিশ বাহিনী, তার মধ্যে এখন কোনো শৃঙ্খলা নেই, তার কোনো মরাল নেই। পরপর 3 জন ডিজি পরিবর্তন হয়েছে, এখন নতুন ডিজি দায়িত্বভার নিয়েছেন। যেহেতু এই রাজ্যের প্রশাসনের সাথে যুক্ত ছিলাম, এই অফিসারদের শহর সম্পর্কে আমাদের কম বেশি জানা আছে। অপেক্ষাকৃতভাবে তার ভূমিকা এটা ভালো হবে, আমাদের এটা আশা ছিল। এটা স্বাভাবিক, এই না যে আমাদের প্রতি কোনো ধরনের বাড়তি ফেভার করবেন তা নয়, যে অন্তত নিরপেক্ষভাবে সাংবিধানিক দায়িত্ব পালন করবেন। এবং এখনও আমাদের সে আস্থা আছে। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে বিগত কটা দিন ধরে একদিকে বিজেপির এবং তার সহযোগী যে দলগুলোর, তাদের যে রাজনৈতিক সিদ্ধান্ত, তাদের যে এই জনবিচ্ছিন্নতা থেকে কিভাবে আড়াল করতে পারে, সেই জায়গায় যে সমস্ত হামলা হুজ্জতি চালাচ্ছে, সেগুলোতে পুলিশের কোনো ভূমিকা আমরা লক্ষ্য করছি না। আমি বিগত 1 বছর আগের, 6 মাস আগের, 3 মাস আগের ঘটনা বলবো না, আমি শুধু এই কটা দিনের কথা বলবো। গত 17 তারিখ, তার বিশদ বিবরণ কমরেড মানিক দে বলবেন, আজকে আমরা গেছিলাম দেখতে, দিন দুপুরে কিভাবে প্রায় 100 খানেক পুলিশের সামনে, প্রায় আধা ডজন অফিসারদের সামনে
আমাদের সিপিআইএম অফিস ঘেরাউট হলো, সম্পত্তির ক্ষতি হলো, এবং সেখান থেকে গিয়ে এই বাহিনী একবারে লুট করলো। তারপর এই বিশাল করে তারপর গত 22 তারিখ, তার আগেও যে জিরানিয়াতে আমাদের সমর্থকরা কিছু তারা এসেছেন এখানে কর্মসূচি রূপায়ণ করতে, অংশগ্রহণ করতে। একজন লোকাল সেক্রেটারি, তার বাড়িতে চড়াও হলো, মারধর করলো, যথারীতি পুলিশের কোনো অ্যাকশন নেই। তারপর এই গত 22 তারিখ মানে গেল গতকাল নরসিংগড়ে, এখন আমাদের পার্টি বা আমাদের সংগঠনগুলো অন্য দলের মতো না, এটা গণতান্ত্রিকভাবে তার সমস্ত স্তরে সম্মেলন হয়, নেতা নির্বাচন হয়, তারা অংশগ্রহণ করছেন। খেত মজুর ইউনিয়ন, সিআইটিইউ, নারী সমিতি, কৃষক সভা, কেন তারা এই সমস্ত কর্মসূচিতে গেছেন? নরসিংগড়ে এরকম আক্রমণ হয়েছে খেত মজুর নেতার উপরে। গতকাল এই ইয়েতে যোগেন্দ্রনগরে বিদ্যাসাগর, বলুন না, বিদ্যাসাগর বাজার, এখানে রাত্রেবেলা গিয়ে এরকম একজন কর্মী অসুস্থ হয়েছেন, দেখতে গেছেন। কেন গেল সেখানে? গত পরশু, হ্যাঁ, কেন গেল? মহিলারা গিয়ে চড়া হচ্ছেন, তো পাড়া প্রতিবেশীরা গিয়ে এসছেন, সবাই আমাদের সমর্থক, তারা না। পুলিশকে খবর দেওয়ার পর, হ্যাঁ, পুলিশ গেছেন জায়গাতে, কিন্তু তাদের সামনে আমাদের সমর্থক কেন তার বাড়িতে অসুস্থ হলেও দেখতে আসলেন? বাইরের লোক আসতে পারবে না? আজকে বিশালগড়ে 17 তারিখ ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারকে দেখার পর আমাদের একটা কর্মসূচি ছিল, কমরেড নরেশ জমাতিয়া সহ টাকারজলার কমিউনিটি হলে আমাদের পার্টির 24তম কেন্দ্রীয় সম্মেলনের রিপোর্টিং আমরা করব। আমরা মাত্র রিপোর্টিং শুরু করেছি। শুনেছি যে আমাদের এই প্রোগ্রাম জানাজানি হওয়ার পর গতকাল থেকেই নাকি সেখানকার স্থানীয় বিধায়ক এবং তার সহযোগীরা নিষেধ করছেন, না, আজকে মিটিংয়ে যাওয়া যাবে না। তো তারা ভাবিয়েছে কি আছে, বলেছে হয়তোবা এইটুকুর মধ্যে সীমাবদ্ধ থাকবে। আজকে যখন আমি আলোচনা শুরু করেছি, তার মাঝামাঝি সময়েতে উপস্থিত সংখ্যায় খুব বেশি হবে না, বেশি, হ্যাঁ, 15 থেকে 16 জন, এবং পুলিশ তার থেকে 3 গুণ। মুখে সবার ইতে কালো মাস্ক লাগানো। এখানে মিটিং করা যাবে না। আরে ব্যাপার কি, আমরা মিটিং তো আমরা তো মাইক লাগিয়ে করছি না, আমরা গরবার সভা। অন্যায় কিছু তো কাজ করছে, অন্যায় কাজ করলে পুলিশ তো আমাদেরকে করতে দেবেন না সেখানে। কতক্ষণ বাদে পুলিশ বলছেন, স্যার আপনারা চলে গেলে ভালো হয়। আরে কেন চলে যাব আমরা কি অন্যায় করছি? কিন্তু যেরকমভাবে উপর্যুপরি হামলা শুরু করলো, আমরা ঠিক করলাম যে না, মিটিং সংক্ষিপ্ত করে, আমাদের মিটিং আমরা করেছি, মিটিং করিনি এরকম না, আমরা ফিরে আসি। কিন্তু মিটিংয়ে অংশগ্রহণকারী আমাদের প্রায় 7 জন নারী পুরুষকে তারা রাস্তার ইয়েতে আটকে পুলিশের সামনে পেটালো। পুলিশ যথারীতি এই 15-16 জন সমাজ বিরোধী কাউকেই একটু মানে ইয়ে করে না, তোমরা এটা করো না, বা একটা ব্যাসকি অব্দি দিল না, কোথায় গেছে। এবং তার কারণ আবারও বলছি যে শাসক দলের দুর্বলতা, জনবিচ্ছিন্নতা, এই অপদার্থতার কারণে, স্বজন পোষণ দুর্নীতির কারণে এটা মুষ্টিমেয় লোকের হাতে চলে এসছে গোটা প্রশাসন, গোটা রাজ্যের মানুষের জীবন, সম্পত্তি, জীবিকা সব কিছু। এটা বিজেপির ক্ষেত্রে যেমন, তেমনি মথার ক্ষেত্রে। এবং কেন টাকারজলাতে কদিন আগে একটা খবর উঠেছে
কিন্তু কোন বিধায়ক কোন নেতা আমরা আসলে এখনো জানি না, কারণ এটা জাস্ট পাবলিকলি রটেছে সোশ্যাল মিডিয়াতে। একজন বিধায়কের স্ত্রী, জম্পুজলা লাগার তো টাকার জলার বিধায়ক আছে, জম্পুজলার বিধায়ক আছে, বা অন্য কোনো কনস্টিটিউয়েন্সির বিশালগড় মহকুমার বিধায়কও হতে পারেন, নাকি ব্যাংকে ৭৪ লক্ষ টাকা জমা দিতে গেছেন। কোন ব্যাংকও আমরা জানি না, এটা রটেছে মুখে মুখে, আমরা শুনেছি। কোন এমএলএ, তার স্ত্রী লম্বা না বেঠে, কালো না ফর্সা, এটা আমরা জানি না। কিন্তু ঠাকুর ঘরে কে কলা খাই না, সেখানকার একজন বিধায়কের আতে লেগেছে। কাজেই নিশ্চয়ই এ ঘটনাটা সিপিআইএম করেছে, এটাও একটা ইস্যু। এরকমভাবে দুর্নীতি স্বজন পোষণের সাথে আষ্টে পৃষ্ঠের থেকে এই জোট এবং তাদের সমস্ত প্রতিশ্রুতি যখন তারা এই রূপায়ণ করতে ব্যর্থ হচ্ছে, নতুন নতুন স্লোগান তুলেও পাত্তা পাচ্ছে না, তখন এই হিংসাটাই পথ। কাজেই আমি আপনাদের মাধ্যমে আহ্বান জানাবো, প্রথমত প্রশাসনকে, প্রশাসন তার যে কি বলে সাংবিধানিক দায়িত্ব পালন করুন, আর শাসক দলকে অনুরোধ করব, এইভাবে যদি গণতান্ত্রিক ব্যবস্থার জবনিকে কাটাতে চান, তার শিকার শুধু বিরোধী দল সিপিআইএম কংগ্রেস বা অন্যরা হবে না, তার শিকার আপনারাও হবেন। এই রাজ্যের মানুষ যখন পুলিশের কাছ থেকে কোনো সাহায্য না পেয়ে, তার সাংবিধানিক অধিকার প্রতিষ্ঠিত করতে না পেরে যখন রাস্তায় নামবে, তখন কেউ রেহাই পাবেন। এটাই হলো, এটা বলার জন্য আজকে আপনাদের রেখেছি। বাকি একটু যুক্ত করে একটা বিষয়, এই যে হামলা উদ্যোগের কথাগুলো আপনি বললেন এতক্ষণ, এই বিষয়টা নিয়ে আপনি মুখ্যমন্ত্রীকে কোনো চিঠি বা ফোন করা বা পুলিশের মহানির্দেশকের কাছে কোনো এই বিষয়গুলো নিয়ে কথা? মহানির্দেশকের সাথে তো প্রায় দুদিন বাদে বাদেই কথা হচ্ছে। আমি গতকালও কথা বলেছি, গতকাল ধনকর সাহেবকে, ধনকর সাহেব, যে আমি আশা করেছিলাম যে আপনি এসে একটা শক্ত ভূমিকা নেবেন, আমাদের ফেভার না। আমি উল্লেখ করেছি এই বিশালগড়ের কথা, যোগেন্দ্রনগরে যে রাত্রেবেলা রাত 12টায় এক মহিলার পা ভেঙে দিয়েছে, নৃশংসভাবে পিটিয়েছে আরও একজন মহিলাকেও। তারপরে এই নরসিংহের ঘটনাও তিনি ডিফেন্ড করেননি, স্যার আমি দেখছি। কাজে আর আপনাদের মাধ্যমে বলা তো মুখ্যমন্ত্রীর কাছে বলা, কারণ মুখ্যমন্ত্রী আমাদের বক্তব্য শুনেন দেখেই তো বলেন যে না, এগুলো করতে দেব না। আমি এই কি বলে নিগু মাফিয়াকে, তাদের সাথে কোনো রকমের টলারেন্স নেই। কিন্তু আমি বলবো এই জায়গাতে মুখ্যমন্ত্রীকে, নিগু মাফিয়া তাদের তো দোষ নেই সেরকমভাবে, এরা তো ক্রীড়নক, দাবার গুটি। দাবার গুটি কাকে রক্ষা করার জন্য চলে? রাজা মন্ত্রী। কাজে তার যে সেন্টার পয়েন্ট, তাদেরকে যদি কন্ট্রোল না করা হয়, তারা যদি সংযত না হন, গুটি কি করবে? বললাম তো, ল অ্যান্ড অর্ডার ভালো করতে গেলে পরে তার ডাইনে বামে যারা বসেন তাদেরকে সংযত করুন। সারা যে মানুষ দেখছে, কাজেই ওনার বক্তব্য তিনি বলে যাচ্ছেন, কিন্তু কেউ সে বক্তব্য গ্রহণ করছে না। রাজ্যে নাকি কাজ নেই, খাদ্য নেই, অনাহার, পদ্মাহার। এই যে বিজেপিও কিন্তু সাংবাদিক সম্মেলন করেই বলছেন যে এগুলো তো তাদের পুরনো ক্যাসেট, এখনো অভ্যাস তাদের পাল্টায়। আমি খুব বিনয়ের সাথে বিজেপি নেতাদেরকে বলবো, তো এই যে বিভিন্ন জায়গাতে প্রতিদিন রাস্তা রোকো হচ্ছে, জলের জন্য, কাজের জন্য, কাজ করে মজুরি না পাওয়ার জন্য, দয়া করে তাদেরকে কি কথাগুলো বলুন না। ঠিক আছে, সিপিএম বলেছে, সিপিএমকে আপনারা ইয়ে করুন, নস্যাৎ করুন। হ্যাঁ, পঞ্চায়েত তালা পড়ছে, দেখেছেন তো গতকাল
বিজেপির পতাকা ছিঁড়ে সেই কাপড় দিয়ে এক বিজেপির সাকরেতকে কাছে বেঁধে রাখছে। কেন? যে সমস্ত বড় বড় নেতারা কথাগুলো বলছেন তাদেরকে বলুন, আপনাদের গায়ে লাগে না? আপনাদের পতাকা ছিঁড়ে আপনাদের লোককে কাছে বেঁধে রাখছে। আপনাদের বিধায়ক একজন গ্রাম প্রধান মহিলা, দুর্ভাগ্য মহিলা, অমরপুরে পুলিশ গ্রেপ্তার করতে বাধ্য হয়েছে। এরকম তো সব জায়গাতে পুলিশ না দেখার খেলা খেলে, কিন্তু তারপরও করেছে। কেন হয়েছে? ত্রিপুরাজ্যে কখনো হয়েছে কিনা এরকম? আসলে বিজেপির সুশাসনটা আসলে এটা হলো কুশাসন। আর আজকে টাকার দোলাতে যাওয়া হয়েছে ত্রিপুরা মথার থানসা, এই হলো থানসা। থানসা মানে হলো চোর দাউর বাটপাটদের থানসা। এখন ভালো মানুষের থানসা না। হ্যাঁ, ভালো মানুষ এতে মথাতে নেই, কথা বলছি না। এরা সরল সিধা মানুষ, তারা সত্যি এদেরকে বিশ্বাস করে, আর সেই বিশ্বাসের ঘরে আগুন লাগিয়ে এদেরকে ঠকাচ্ছে। আপনারা গতকাল দেখেছেন খুমলুঙে কিভাবে পেনশন হোল্ডাররা 19 মাস পেনশন পায় না, অথচ আমাদের টাকায় লন্ডন ঘুরে বেড়ায়, আমাদের টাকায় দিল্লি হিল্লি করে, আর আমাদের পেনশন নাই। এর বলেছেন আমাদেরকে 20 কেনার জন্য 1000 টাকা করে দিন। কাজে আমি বলবো, যারা কথা বলে কুশবাউ ভবন থেকে, এদেরকে দয়া করে কথাটা বলবেন, স্যার সিপিএম এর কথা আপনারা বাদ দিন, কিন্তু তাদেরটা জবাব দিন। আপনারা 20 কেনার কথা বলছে, তাদের জবাব দেন। আক্রমণ হচ্ছে, পুলিশের ভূমিকা নিয়ে আপনারা খুব বলছেন। এই পরিস্থিতির সামনে রেখে আগামী সংগঠনকে কিভাবে মজবুত করবে এবং এডিসি এলাকা নিয়ে কিভাবে সংগঠনটা আরো সংগঠন বাড়াবেন আপনারা? আমাদের তো এই যে শুনেছেন আপনারা, যতই হোক আমরা রাস্তায় আছি। মানুষের যখন পিঠ যখন দেওয়ালে ঠেকে যায়, পেছনে নেই, তখন তার প্রতিরোধ কি হবে? পৃথিবীতে বহু দেশে, আমাদের দেশেও এগুলি হয়েছে, ত্রিপুরাতে হবে। কোনো অত্যাচারী থাকতে পারে না। 1993-এ বামফ্রন্ট আবার ফিরে আসলো কি করে? বিপুল সংখ্যক বিধায়ক নিয়ে কি করে ফিরে আসলো? 1975-এ 50 বছর আগে যে জরুরি অবস্থা জারি হয়েছিল, আভ্যন্তরীণ জরুরি অবস্থা, কিভাবে মানুষ আবার উঠে আসলো? এগুলি হবে, এই ত্রিপুরাতে হবে। নরেশ বলেছে এদের শেষের শুরু হয়ে গেছে, এই জন্যই এত মরিয়া। ওই কিছু নপুংসক পুলিশ অফিসার দিয়ে এদের রক্ষা করতে পারবে না তারা। কাজেই এটাই আমরা গণতন্ত্রকে মানি, সংবিধানকে শ্রদ্ধা করি। কাজেই সেই জায়গা থেকে আমরা বলছি যে সরকার সংযত হন। আমরা তো বলছি আগামী 2.5 বছর তোমাদের কাজ করার সাংবিধানিক অধিকার আছে। হ্যাঁ, 2.5 বছর থাকুন, কিন্তু সংবিধান এবং প্রতিশ্রুতি মেনে থাকুন। ঠিক আছে।